আরে মুক্তি চাইলে কি আর মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্য আজ আমাদের হোটেল বিজনেস খুলে নেমে উঠেছে। তাই তুমি মুক্তি চাইলে মুক্তি পাওয়া যাবে না কাকু। তুমি আমায় যেতে দাও। আমার কোনো খোঁজ খবর না পেয়ে দাদা বৌদি না জানি আমার জন্য কতই না কষ্ট পাচ্ছে। খুব ভালো আছে। এই তো গতকাল আমি গিয়েছিলাম, দাদিকে দেখে এলাম। সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমার দাদা বৌদির কাছে গিয়েছিলে? আরে বাবা, তোমার সঙ্গে আমি যাই করি না কেন, আমারও তো একটা বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? আরে তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদিরা যাতে দুশ্চিন্তা না করে সেই জন্য তাদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কি সান্ত্বনা দিয়েছিল বলো? আমার দাদা বৌদি নিশ্চয়ই আমার কথা জিজ্ঞাসা করেছিল। তুমি ওদের বলনি তো যে টাকার বিনিময়ে আমাকে বিয়ে করে নিয়ে এসে ওই শয়তানটার কাছে বিক্রি করে দিয়েছো? সালা মাথা খারাপ, ও কথা কেউ আবার কাউকে বলে নাকি? তবে তোদেরকে আমি একটা অন্য গল্প শুনেছি। কি গল্প শুনিয়েছো? সে দারুণ গল্প। তোমার একটা ফল ইউএসডি রিপোর্ট নিয়ে গিয়ে তোমার বড়দার হাতে ধরিয়ে দিয়ে গিয়ে বললাম, এই দেখুন আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা, আর সেটা লুকিয়ে আপনারা আমার সঙ্গে কাকলের বিয়ে দিয়েছে। তাই কাকলি কলঙ্ক ঢাকার জন্য আপনাদেরকে 5 লাখ টাকা আমাকে দিতে হবে। ছি 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 ছি, তোমার কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? না না, আরে সারা টাকার জন্য আমি মনুষ্যত্বকে মেরে আরে সারা বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়েছি। টাকার জন্য আমি সব করতে পারি। তাহলে দাও দাও, টাকার জন্য তোমার মনকে বাইকে সাজিয়ে বিক্রি করে দাও। যাও, টাকার জন্য তোমার মাকে বাইকে সাজিয়ে বিক্রি করে দাও। আমার যা আপনার বই শুনে একটা কথা বললে আমি স্যার তোর গোলাপ দিকে ফোন করে দেবো। আরে আরে এ কি করছো ওসমান? এভাবে ওকে কষ্ট দিলে ও যে হাঁপিয়ে পড়বে, আর ও যদি হাঁপিয়ে পড়ে তাহলে আমার কারবারে কেরোসিন পড়ে যাবে। আরে সারা আজকাল ওর সাহস বড্ড বেড়ে গেছে স্যার। আমার মা বই তুলে কথা বলে। বলতে চান ওসমান, যে গরু যত দুধ দেয় তার লাঠিও তো মাঝে মাঝে সহ্য করতে হয়। তুমি এখন যাও ওসমান, আজ আমার মনটা বড় ব্যাস করছে, তাই কাকুনকে দিয়ে মনটা একটু মেসেজ করিয়ে নিতে চাই। আরে স্যার শুধু মেসেজই নয়, এসব ফিল্টার নেওয়ার আগে কতটা তৈরি আছে। অফকোর্স কাস্টমারদের খুশ করার আগে তুমি আমায় কতটা খুশ করতে পারবে সেটাই হবে আজ তোমার আসল পরীক্ষা। আমি আমি আপনার কিছু পারি, আমাকে এখান থেকে যেতে দিন। আমি শুধু ভদ্রভাবে একটু বাঁচতে চাই। আরে পারবে, ভদ্রভাবে বাঁচতে গেলে অনেক টাকা চাই, আর তোকে আমি এমন জায়গায় পৌঁছে দেব সেখান থেকে মুঠো মুঠো টাকা রোজগার করতে পারবে। না, ও টাকা আমি কিছুতেই চাই না। মান সম্মান বিক্রি করে নিয়ে আমি টাকা রোজগার করতে চাই না। তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আমি তোমাকে মরতে দেবো না সুন্দরী। কি বলে? এই কদিনে তোমার ডিমান্ড অনেক বেড়ে গেছে। অন্য কাস্টমারের চেয়ে তোমার ওই সেক্সি বিউটিফুল চেহারাটাকে এইসব কাস্টমারেরা খুব বেশি পছন্দ করে। তাই এই সুযোগেই যত খুশি কামিয়ে নাও কাকন, যত খুশি কামিয়ে নাও। না, বাই দা বাই, মনে করো আজ আমি তোমার পেশার কাস্টমার। নাও, নাচ গান আর যৌবনের মেটিনেস ডে তুমি আমাকে খুশি করে দাও তো কাকন। এতদিন তোমাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর আমি নয়, মরে গেলেও আমি নাচবো না, কিছু চাই না। কেমন নাচবে সুন্দরী? আরে তুমি সবার সামনে সবের সাথে নাচাকাটা করবে, আর সেই নাচাকাটায় খুশি হয়ে আমার সব বিলকুল দিওয়ানা বানিয়ে যাবে। এখানে
इसीलिए इसीलिए हम तो আপনার জন্য স্পেশাল মৌ নিয়ে আসিয়াছি लीजिए 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 साहब लीजिए থ্যাংক ইউ তুফান আমি নিজেও খাবো আর ওই সাথীকেও খাবো বাহ ভীষণ ভালো ভাবতে जी हाँ साहब बिल्कुल देसी महुआ का माल আছে अरे ज्यादा मीठा भी লাগবে ঠিক বলেছে তুফান মনে যেন খুশির তুফান উঠছে আর সেই তুফানে আমি নিজেকে ভাসিয়ে নিতে চাই साहब এই কাকল এবার এসো তো তোমার প্রেমের দূরে আমাকে তুমি ভাসিয়ে নিয়ে যাও আজ আজ সারা রাত আমি তোমাকে अरे संभाल के साहब संभाल के ঠিক আছে জানো তুফান তোমার মাথায় সব ভীষণ করা একটু খেলে কেমন যেন ভেসা হয়ে যায় अरे निशा নয় আপনি বহুত টায়ার্ড আছে আরে দিনরাত এত কাম করলে আপনি তো টায়ার্ড হবেন ঠিক বলছে তুফান আজ আমি ভীষণ টায়ার্ড আমার একটু বিশ্রামের প্রয়োজন এই কাকন তুমি কোথাও যাবে না আমি একটু বিশ্রাম নিয়ে আবার ফিরে আসবো अरे जाओ नहीं सब जाओ अगले 5-6 घंटे तक तुम्हारा नींद नहीं आएगा কেন হুঁশ আসবে না ওদের সঙ্গে আপনাকে কি খাইয়েছে नींद का गोली কি বলেন आज सारा रात हम ही तुम्हारे लिए मौज করব না কে কে তুমি আমি তুফান সিং আছি কাপড় আরে তুফান যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान भी রেখে যাও वाशो आशा सुंदरी हाँ हमारा तुम्हारा जिंदगी में ये तूफान का पहला निशान रख दे दो তোমার মরণে মরিয়াছি প্রিয়া মরণে আমার কিসের হয় আমি ধন্য কি দাঁড়িয়ে হব যদি তোমার হাতে মরণ হয় আমি আমি তুফান তুমি তুফান সেন নও তোমার চোখ দুটো চেনা চেনা মনে হচ্ছে সত্য করে বলো তুমি কে কি তোমার আসল পরিচয় अरे बाबा আমি তো বললাম আমি তুফান সিং আছি ওই লহর সাহেব का बॉडीगार्ड का मेरा घर কিন্তু এই কবিতা তুমি কোথায় শিখলে কেমন করে শিখলে अरे हमारे दोस्त কি নাম তোমার দোস্ত রাহুল রাহুল আমি যখন জেলে ছিলাম তখন उसके ওই দোস্তের সাথে আমার मुलाकात हमारा दोस्त बहुत बदनसीब আছে और तुम नामे एक काकुन जैसी लड़की के साथ प्यार कर घर बनने का ख्वाब देखो लेकिन अचानक की जो हो गेलो उसका जिंदगी से उसका कफन बिल्कुल हारिए गेलो কিন্তু এখন রাহুল কোথায় আছে भगवान जाने হয়তো আমার दोस्त आज प्यार का दीवाना बनिए रास्ते पे होते घूमছে नहीं तो कहीं पर प्यार इस लॉस हुई है क्या हुआ काकुल बीबी तुम्हारा आप में आंसू क्यों तुम्हें राहुल के काकुल तुम ही आछो ना वो काकुल तो बिल्कुल फूल की तरह छिलो लेकिन तुम तो फूल नहीं तुम तो लहरी सब तरह का बुलबुल आछो बुलबुल না বিশ্বাস করো ওরা আমাকে জোর করে পথে নামিয়েছে ওই শয়তান ওসমান শেখ পরিচয় গোপন করে আমাদের ঠকিয়ে আমাকে নকল বিয়ে করে ওই কৌশলী লাইনের কাছে আমাকে সে বিক্রি করে দিয়েছে काकुल बीबी আমাকে জোর করে দিয়ে ব্যবসায় জমাতে काकुल बीबी বিশ্বাস করো আজ আমি রাহুলকে ভালোবাসি तुम्हारा प्यार मोहब्बत जरूर पूरा হবে काकुल बीबी তুমি তোমার রাহুলকে জরুর দিয়ে পাবে সত্যি বলছো ওদের মতো তুমি আবার আমার সাথে প্রতারণা করবে না তো না আমি শয়তান নই আমি ইনসান আছি আর আজ থেকে আমি তোমার
दोस्त পালিয়ে গেলাম। दोस्त जी हाँ, ये दोस्त तुम्हारे वादा दीछे कि एक नाइट रोज तुम्हारे ये होटल से बाहर लेकर वो राहुल के पास जरूर ले जा। लेकिन एक बार तुम्हें हमारे दोस्ती धोखा और काउंटी होता है। बोलो बोलो हमारे दोस्ती तुम्हारा मंजूर तो मिला नहीं, वो हाथ छोड़ दे दोस्त। तुम सिर्फ मेरा बहन का हाथ पकड़ में। रंगील अबे छुगली, कान खुलकर सुन ले। उसका दिल हमारा बहन चुरा लिया छे, इसीलिए किसी को हमें उसका हाथ पकड़ते दिबे ना। তুমি আমার ঠিক আছে আমি শুধু বন্ধু হয়ে বন্ধুর সাথে হাত মিলাচ্ছি প্রেমিক হয়ে প্রেমিকার সঙ্গে হাত মেলাতে চাই না ও যদি তোমার মনকে ভালোবেসে থাকে তাহলে ও চিরকাল তোমার মনেরই থাকবে ভাই চিরকাল তোমার মনেরই থাকবে हाँ, तू ठीक बोलेছিস। वो हमारा बहन का प्यार, हमारा बहन का मोहब्बत। না রঙ্গিল তুমি ভুল করছো আমাকে নিয়ে তোমার এমন অবাধ্য স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না রঙ্গিল কেন দোস্ত? তোমার কাকন তো তোমার জিন্দগি থেকে বহুত দিন পহলে হারিয়ে গেছে। তোমার কি মনে হয় তোমার কাকন আবার তোমার পাশ ফিরে আসবে? আসলে নয় দোস্ত আসবে নয় ফিরে এসে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে রঙ্গিলকে জানতে দেওয়া যাবে না যে যে ওই কাকনই আমার এই কাকন কি হলো দোস্ত? কি ভাবছো? না ইয়ে মানে মানে ভাবছিলাম যার হৃদয়ের অন্তরালে প্রেমের প্রদীপটা অকালে নিভে গেছে তার এই ক্ষত বিক্ষত মনকে আবার নতুন করে প্রদীপ চালাতে পারবে দোষ জরুর পারি। একটা তুফান এসে তোমার সাজানো বাগান থেকে ভেঙে তছনছ করে দিয়েছে। তুমি আর নতুন করে বাগান সাজাবে না দোস্ত। রঙিল हमारा बहन तार प्यार दिए तुम्हार जोग में दिले छाप टुकता मिटाई दिबे। तुम्हार आधा दिलेर माझे मोहब्बत चिराग जलिए दिबे। तुम हमारा बहन को शादी कर लो दोस्त, तुम हमारा बहन को शादी कर लो। বন্ধ করো তোমার এই পাকড়াবো একটা কথা তুমি মনে রেখো চাঁদনি चांद से होता है सितारों से नहीं मोहब्बत एक से होता है हजारों से नहीं दोस्त প্রকৃত ভালোবাসা শুধু একজনকে চাই দোস্ত প্রকৃত প্রেম শুধু একজনকেই করা যায় আর বাকি যেটুকু হয় সেটুকু নোংরামি আর আমি কখনোই আমার দোস্তের বোনের সাথে নোংরামি করতে পারবো না দোস্ত কখনোই না আর কত দূর জাহান্নামের পথ আর কত দূর আমি যে এক জাহান্নামের যাত্রী তাই তো বিবেক মনুষ্যত্ব মূল্যবোধকে বিসর্জন দিয়ে আমি জাহান্নামের পথ খুঁজে চলেছি জাহান্নামের ভুল তোমরা ভুল আমার জীবনে আলোর হাতছানি ভুল অন্ধকারী এই হতভাগ্য জীবনের একমাত্র গন্তব্যস্থল আর তোমার মধ্যেও না এই যে দেখছি ভূতের মুখে রাম নাম যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে তুলতে নিজেই মুখে মদের বোতল তুলে দিয়েছ আর আজ কিনা তারই হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো কি আজব চরিত্র তোমাদের সেদিন আমি ভুল করেছিলাম ওই শয়তান কৌশিক লাহিড়ির কথা সেদিন আমি সব জানি ওই মিস্টার লাহিড়ী আমার সর্বনাশ করার জন্য তোমায় এখানে লাগিয়েছে তাই তো নকল ভালোবাসার টোপ ফেলে আমায় নিয়ে তুমি সর্বনাশের খেলা খেলে চলেছ মদের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে আমায় তুমি একটু একটু করে পঙ্গু করে দেওয়ার পথ নিয়েছো তাই না রূপসা সবই যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন প্রতিরোধ করার ক্ষমতা যার নেই প্রতিবাদ করে কি লাভ রূপসা আমি জানি এই ঘোর চক্রান্তের রাহু এই গর্তটাকে একটু করে গ্রাস করে ফেলেছে এই সংসার আকাশে ষড়যন্ত্রের কালো মেঘ দেখা দিয়েছে তাই তো এই সময়ে আমি যদি প্রতিবাদ করি তাহলে
তাহলে হয়তো আমাকেও দাদার মতো ওখানে হারিয়ে যেতে হবে। তাই তো প্রতিবাদহীন শব্দে হয়ে আমি নীরব প্রতীক্ষায় আছি। যদি কোনোদিন ওই পাশার চালটা উল্টে যায়, আর রোদ খেও না। আমি জানি আমি না বুঝে আমি তোমার অনেক ক্ষতি করে ফেলেছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার সব ক্ষতি আমি আবার পূরণ করে দেব। এবার একটা নতুন নাটক। জীবনটা একটা নাটক রোহন বাবু। কখন যে কাকে কার সাথে কি নাটক করতে হবে সেটা ওই ঈশ্বরই ঠিক করে দেন। তাই যেই নাটকটা এতদিন আমি তোমার সাথে করে এসেছি সেটা করবো এবার আমি ওই কৌশিক লাহিড়ির সাথে। তুমি নিজের দাদার সঙ্গে প্রতারণার না না, দাদা নয়, দাদা নয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আসলে একদম তোর আসল পরিচয়টা ফাঁস হয়ে গেলে যদি হিন্দে বিপরীত হয়ে যায় তার চেয়ে বড়। কি হলো মুখ খুলতে গিয়ে ওটা তুমি চেপে গেলে কেন? না না না, চেপে যাইনি তো, চেপে যাইনি তো। আসলে আমি বলতে চেয়েছিলাম আমরা আমরা নিজের মায়ের পেটে ভাই বোন নয় তো, আমরা হলাম মাসতুতো ভাই বোন। তাই আমাদের চিন্তা ভাবনাও আলাদা। কিন্তু উদ্দেশ্যটা তো এক, তাই না রূপসা? না না, মানে ওই যে একটা কথা আছে না, বোকা লোকে ধোকা খাই আর চালাকে খাই পাল্টি। তা তুমি 1000 বার পাল্টি খেতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমায় তুমি ধোকা খাওয়াতে এসো না, কারণ আমি বোকা নই। আপাতত জানি জানি রোহন বাবু, জানি যে তুমি বোকা নও। আমি সত্যি বোকা। তাই তো আজ আমি নিজেই নিজের ভাগ্যের কাছে ধোকা খেয়ে বসে আছি। পাকা খেলোয়াড়ের মতো খেলাটা তুমি জমিয়ে দিয়েছো। সেরাতি আবার স্যার বলছো কেন? আজ থেকে তুমি আমার নাম ধরেই ডাকবে। নাম ধরে? হ্যাঁ, দুজনার হৃদয়ে যখন দুজনার নামটা লেখা হয়ে গেছে তখন আর নাম ধরে ডাকতে আপত্তি কি ডার্লিং? ভাই তোমার কাজ কতটা এগিয়েছে রূপসা? মানে রোহনকে তুমি কতটা কবজা করতে পেরেছো? আরে পুরোপুরি কবজা করে ফেলেছি স্যার। আরে রোহন বাবু এখন আমার হাতের পুতুল। ওনাকে আমি যা বলি উনি তাই করেন। এবার তাহলে মেডিসিনের লাস্ট কোর্সটা কমপ্লিট করেই একেবারে ফিনিশ করার কথাটা বলতে মালটা এমন চমকে উঠলো কেন? তবে কি ওই রোহনের সাথে মাখামাখি শুরু করেছে? রোহন বাবুর আর কোনো ক্ষতি আমি করতে পারবো না, কারণ রোহন বাবুকে যে আমি মনে মনে ভালো। কি হলো রূপসা, তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, ভাবছি এই ফ্যামিলিতে কিছুদিন আগে একটা খুন হয়েছে, আর আজ আবার যদি একটা খুন হয় তাহলে তো পুলিশ আমাদেরকেই সন্দেহ করতে পারে। আর যদি আসল ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে, তাই না স্যার? না মানে Yes, my darling. কৌশিক রানী কখনো ফাঁসে না রূপসা, ওই তোমাকে দিয়ে রোহনকে খুন করিয়ে রাহুলের মতো তোমার কারবারকের শেষ ঢেলে দেব। কি হলো স্যার? আপনি কি আবার নতুন কিছু ভাবছেন নাকি? না তেমন কিছু ভাবছি না, আমি ভাবছি শুধু তোমায় নিয়ে ভাবছি, আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি যেন কবি হয়ে যাচ্ছি। Yes, my darling. অসংখ্য কবিতার ছন্দ আমার মাথায় কিলিং করছে, কোনটা আগে লিখি আর কোনটা পরে লিখি সেটাই তো ঠিক করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাবো হাজার প্রেমের কবিতা, ভালোবাসার কলম হয়ে কাটবো আছো তুমি যদি হও গো প্রেমের খাতা। সত্যি সত্যি তুমি কবি হয়ে গেছে। শুধু কবি নাই ডালে, তোমার জন্য আমি গায়ক হয়েও
গাইতে চাই। বুঝে নিতে হয় ছেড়ে দাও, ছেড়ে দাও, বস। আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, স্যার এই আমি কি দেখলাম? নিজেই বলছো তুমি? ভুল ভুল হ্যাঁ, আপনি ভুল দেখেছেন স্যার। আর তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে যে আমি ভুল দেখবো? না না, ভুল দেখেননি, তবে আপনার চিন্তাটা ভুল। চিন্তাটা ভুল ভুল মানে? আসলে আমরা তো মানে যাত্রা রিহার্সাল দিচ্ছিলাম। আরে যাত্রাটা আছে। হ্যাঁ স্যার, বছরে দু একটা যাত্রা করি আছে। এবার আমরা একটা যাত্রা করছি বামনডাঙ্গা নাট্য সংস্থায়, সংসারে আজ কালো মেঘ। তাই এই যাত্রাটাই ও নায়িকা খারাপে ভিলেন। কাজের চাপে ঠিক মতো রিহার্সাল করার সময় পাই না তো, তাই আজ একটু সময় করে রিহার্সালটা দিয়ে দিচ্ছিলাম, তাই না রে বোন? তুমি যখন বন্ধ হচ্ছে লাইটটা তখন কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার তুই রোহনের কাছে যা, ভালো করে রোহনের সেবা করবি, ওর জন্য কোনো অসুবিধা না হয়। দাদা যাচ্ছি। এই দেখো, একটা কথা কিন্তু মনে রেখো দাদা, তুমি আবার এখানে যেন যখন তখন রিহার্সাল শুরু করে দিও না। এই আমি কি ভাবছি বলো না? এটা ভালো না, এটা বেশি ভালো হচ্ছে। বলতে আমার ভীষণ লাগবে। আমার অভিনয় কেমন দেখলেন স্যার? ভিলেন সাজতে পারবো তো? ভিলেন সাজতে পারবো না? তুমি তো অলরেডি ভিলেন সাজিয়ে বসে আছো। আর তুমি কবা বেরোবে? তুমি হচ্ছে কৌশিকী লাহিড়ী। লাহিড়ী বাড়ি যাবে ঘেবনা মাল, চোখে রাখতে হবে কখন যে কোন চাল যে বসে পড়বে, তাই তোমাকে নজরে রাখতে হবে। ভালো হয় না, গেছে। মালটা এত গম্ভীর হয়ে যাবে কেন? হোক হোক, আপাতত আমি ওর কারবারে কেরোসিন দেওয়ার ব্যবস্থা করি। এই সিক্সটি স্যার, কয়েকদিন ধরে আপনাকে কয়েকটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কাজের চাপে সময় হচ্ছিল না। আর তুমি আমার কোম্পানি ম্যানেজার, যে কোনো সময় যে কোনো কথা বলতে তুমি বলতেই পারো। বলো কি বলতে চাও? মানে বলছিলাম কি স্যার, বর্তমানে আপনি একজন এই কোম্পানির সদস্য মালিক হলেও কাগজ কিন্তু অন্য কথা বলছে স্যার। এই কোম্পানির অর্ধেক অংশ কিন্তু রাহুলের নামে রয়ে গেছে। আবার রাহুল যদি কোনোদিন ফিরে এসে সেই অংশ দাবি করে, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন স্যার। রাহুল ফিরে আসে কি বলবে? সে বেঁচে আছে কি না তাহলে তো কোনো ঠিক নেই। সাবধানে তো মানবে স্যার, তাই বলছিলাম। রাহুল যদি আবার কোনো ভাবে বেঁচে ফিরে আসে তখন, আরে আসুন না, রাহুলের অংশের ভাগটা আমরা দুজনে 50-50 শেয়ার করে নিই। অসম্ভব! রাহুল আমার ভাইপো, তাই তার বর্তমানে তার সম্পত্তি শেয়ার তো আমার অধিকার। তার খবর আমি তোমায় দিতে যাবো কেন? এই দেখুন, আপনাকে পুরোটা পাইয়ে দিতে আমি এত কিছু করলাম, সেটা আপনি ভুলে গেলেন স্যার। ভুলিনি ম্যানেজার, সেই দিয়েছে নির্মম ঘটনাটা আমি আজ বিন্দু মাত্র ভুলিনি। নিজে বাঁচার জন্য সেদিন তোমায় আমি সাপোর্ট করলেও সেই অপরাধ বোধ আজ আমায় খুলে খুলে খাচ্ছে। জানো ম্যানেজার, আমার দাদা আমার ভীষণ ভালোবাসতো, তাই তো নিঃসঙ্গ করছি তার অর্ধেক শেয়ার আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল এরা আমায় খুব ভালোবাসতো, অথচ এমন শয়তান আমি সেই দাদা বৌদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের সংসারের পুরো ছিন্ন ভিন্ন করে দিলাম। খেতে গেলে মাত্র আমার ছেলেটা চোখের সামনে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এইসব হয়েছে একমাত্র তোমার জন্য। এক্সকিউজ মি স্যার, এটা আপনি কি বলছেন? আমি আবার কখন আপনার বৌদিকে খুন করলাম? আর তার প্রমাণই বা কি আছে? কি বলে মানে আর তুমি খুন করনি? মোটেও না। তাছাড়া আপনাদের পরিবারের সাথে আমার কি সম্পর্ক আছে যে আমি খুন করতে যাব? তবে যে খুনটা করেছে তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে স্যার। কে কে খুন করেছে? আসুন এইদিকে আসুন, আমি সব দেখেন। দেখুন, এই দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন আসল খুনি কে। তুমি বহুদিন গলা চেপে ধরতে পারি গোপনে ছবি তুলে নিয়ে যাও। বছর এই ছবি বসে বলছি এমন ইম্পর্টেন্ট ছবিটা
মুছে ফেলার মতো ইডিয়েট আমি নই স্যার। কারণ এই ছবিটাই একমাত্র প্রমাণ আপনি আপনার বৌদিকে খুন করেছেন। আমি ম্যানেজার, মনে রাখবেন আমি কৌশিক লাহারি। এই লাহারি বংশের ধ্যান আমার। বলবো এবার বাসার চাল, কারণ আমি সারা একটা dangerous man। শয়তান কৌশিক লাহিড়ী, তোকে আমি ছাড়বো না আজকে। নিজের খুনের গায়ে আমার উপরে চাপিয়ে দিয়ে তুই রেহাই পেয়ে বেরিয়েছিস? না না রে বেঈমান, না। খুনের গায়ে যদি জেলে যেতেই হয়, তবে তোকে সঙ্গে নিয়ে আমি যাবো। আপনি জেলে যাবেন তো ছোট বাবু? কার খুন আমি আবার কাকে খুন করলাম? হ্যাঁ। এই জেলে যাবো? এই যে শেষ হলো বলতে যাবো, ভিডিও করতে হচ্ছে। ম্যানেজার বাবু নাকি খুনের দায় আপনার উপর চাপিয়ে দিয়েছে? কি বলছিস? কি বলে কি শুনে উল্টো পাল্টা বকতে শুরু করেছিস? আমি উল্টো পাল্টা বকিনি, দেখছিলাম বরং আপনি ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা বলছেন আসল কথাটা চাপা দেওয়ার জন্য। আমি পরিষ্কার শুনেছি আপনি গামছাটা ছাড়া এখন তো এখানে জানি না। না, আগে বলুন আপনি কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন খুনের কথা বলছিল? আপনি না বললে আমি ছোট দাদাকে সব দিয়ে বলে দেবো। এই কথা যদি কার কাছে মুখ খুলে দিস, তারপরে এই মুখ আমি চিরকালের মতো বন্ধ করে দেবো। নালে যতদিন এখানে থাকবি মুখ বন্ধ করে থাকবি, ওই মুখ আমি চিরকালের মতো বন্ধ করে দেবো। আমায় মারবেন না ছোট বাবু, আমায় মারবেন না, আমায় মারতে দিন ছোট বাবু, সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি। এদিকে বৌদি নাকি বৌদিকে মেরে নিচ্ছে। ও, আমি কার কথা বিশ্বাস করি? হাত পাতে রান্না হয় না। নিজের বউয়ের কথা বিশ্বাস করে দাও, নিজের বউয়ের কথা বিশ্বাস করো। যে বউয়ের কথা বিশ্বাস করে না, সে তো তোমার একটা কাপুরুষ। বউয়ের কথায় বিশ্বাস করে চলার থেকে কাপুরুষ হয়ে চলায় অনেক ভালো। তা এ সময় কি মনে করে? আমি আমার দিদি বাড়ি আসবো, সময় অতমের কি আছে জামাই বাবু? তুমি কি চাও না আমি এই বাড়িতে আসছি? আমি দিদিকে গিয়ে বলছি, দিদি রে দিদি, আমি আর তোর বাড়িতে আসবো না। জামাই বাবু আমার বুকে কি মুশকিল? আমি আবার তোমায় কখন বললাম? আমি শুধু তোমাকে বলতে চাইলাম, এ সময় তুমি এখানে কোনো কি বিশেষ দরকারে? আর এসব কথা শুনলে তোমার দিদি আবার অশান্তি করবে। আমার দিদি অশান্তি করবে? দিদি রে দিদি, জামাই বাবু তোর নামে কি ডাকতে দেয় বদনাম করতে দিদি। প্লিজ চুপ কর। তোমার এই বাড়িতে যাওয়া আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চেয়েছি, হঠাৎ তুমি এই বাড়িতে এসেছো, কোনো কি বিশেষ দরকার আছে? আছে তো জামাই বাবু, দরকার আছে তো। দরকার না থাকলে আমি কি এমনি আছি? কি দরকার? ওই পাড়ায় আমি মুখটা দেখাতে পারছি না জামাই বাবু। রাস্তায় বেরোলে আমার বন্ধু বান্ধবরা চিৎকারি মারে। ও মা, কিন্তু কেন? সবাই বলে তোর জামাই বাবু এত মোটা মাইনের চাকরি করে, আর তুই কি না এই ছোট্টার জামা প্যান্ট পরে ঘুরছিস? দামি দামি জামা প্যান্ট পরতে পারিস না? দামি দামি জামা প্যান্ট? তবে আমিও ওদেরকে বেশ করে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি
আমার জামাই বাবু কি দাঁড়ালো হে মস্ত বড় বিরাট এ মনে করলে আমাকে 5,000 টাকা দিয়ে জামা প্যান্ট কিনে দিতে পারে। 5,000 টাকা দামের জামা প্যান্ট? হ্যাঁ, আর এই টাকাটা নিতেই তো আমার এবারে হাতে দেবে। বাহ বাহ, ভালো করেছো। কিন্তু একটা কথা হলো, আমি তোমাকে অন্য টাকায় দেবো না। টাকা তো দেবে না জামাই বাবু। বেশ, তাহলে আমি দিদির কাছে যাচ্ছি। দিদি রে, দিদি, কি বন্যা করতে রে দিদি? চুপ 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 চুপ। আমার কাছে না 5,000 নেই, আমি তোমাকে 3,000 টাকা দিচ্ছি, ঠিক আছে? বেশ, তাই না? তবে ওই বাকি 2,000 তোমার কাছেই জমা থাকবে। আমি একটা পরে কিনে নেবো। হ্যাঁ। এইসব শনিগুলো যে কবে আমার হাত থেকে নামবে আমি বিশ্বাস করতে পারছি না। এদের জন্য আমাকে দেখছি পথেই নামতে হবে। সাবধানে আয়, আস্তে আস্তে আয়। দেখছো? ও এমন করছে কেন? কি হয়েছে? ওগো ওগো আমার সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পড়ে গিয়ে আজই আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটা গেছে যা, কিন্তু তুই তো প্রাণে বেঁচে গেছিস। কিন্তু প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ায় বাবাজির মনটা বড্ড খারাপ হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, এটা একটা চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত। তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমের মেঝেতে সাবান ঘষে ভর্তি করে দিয়েছিল, আর সেই সাবানের পা পিছলে পড়ে গিয়ে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। বলিস কি রে মা, তোর উপর তোর গায়ের এত হিংসে? আমার বৌদি কখনো এমন কাজ করতে পারে না। পারে পারে গো, পারে। অনেক কথাই তো তোমাকে বলা হয়নি, আর বলেই বা কি হবে? তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করো না। বিশ্বাস করুক আর নাই করুক, আজ বল বাবাজিকে সব খুলে খুলে বল কি হয়েছে। কি আর বলবো বাবা, একদিন রান্নাঘরে গিয়ে দেখি গ্যাসের সিলিন্ডারের পাইপটা খোলা আছে। আমি যে ওখানে রান্না করতে গিয়ে আগুনটা জ্বালবো, হোমে পুড়ে মরে যেতাম বাবা। কি বলছিস রে মা, তোর কথা শুনে যে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না 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 না, তোর এখানে আর থাকা চলে না। বাবাজি, তুমি বরং আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও একটা বাড়ি ভাড়া করে থাকো। অসম্ভব। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তা সেই দাদার দুর্দিনে তাকে ছেড়ে আমি একা আলাদা থাকতে পারবো না। ওই সব কথা আর না উচ্চারণ করে, আজকাল ছেলেই বাবাকে দেখে না, আর দাদা তো করছা। কিন্তু ওই একটা কথা আমি বুঝতে পারছি না, বৌদি বিউটির উপর এমন ব্যবহার করবে কেন? হিংসা। হিংসায়? হ্যাঁ বাবাজি, কাকুলির সে অন্তঃসত্ত্বার গল্প পেতে তোমার দাদা তোমার কাছ থেকে 5,00,000 টাকা হাতাবার মতলব করেছিল। এতে বিউটি বাধা দিয়েছে বলে তোমার বৌদির এত হিংসে। অন্তঃসত্ত্বার গল্প ফেলেছে মানে? অত অন্তঃসত্ত্বা করতে কিছু নয়, সব তোমার দাদা বৌদির চাল। একদিন আড়ালে আমি সব কথা শুনেছি। কি শুনেছো? তোমার দাদা আর তোমার বৌদি দুজনে বলছে নীলাদ্রির বিয়ের পর ও অনেকটা পাল্টে গেছে, হয়তো আমাদেরকে আর কোনোদিন দেখবেও না। তাই কাজে কাকুনের এই অবস্থার জন্য ওর কাছ থেকে যদি 5,00,000 টাকা হাতিয়ে নেওয়া যায়, তাহলে সেটাই আমাদের অসময়ে কাজে লাগবে। বৌদি বলেছে এই কথা? হ্যাঁ। আমি নাকি পাল্টে যাচ্ছি, আর দাদা বৌদিকে সাপোর্ট করছে? করবেই তো বাবাজি, তোমার দাদা যে আরো বড় কালকে। মানে? তোমার দাদা তো
করে খোঁজ নিয়ে দেখো তোমার দাদা কোথায় কার সাথে তোমার বোনকে বিয়ে দিয়েছে। সেটা কি নিজে গিয়ে দেখে এসেছিলে? না তো, দাদা তো ওই ঘটকের কথা আর বিশ্বাস করে। ঘটক নয় বাবাজি, ওটা একটা মেয়ে পাচারকারী। আর সেই দালালের কাছে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর সেই কাকনকে মেয়ের মতো কাকনকে কখনোই বিক্রি করতে পারে না। দাদা কাকনকে হঠাৎ তাড়াহুড়ো করে বিয়েটা দিল কেন? তবে কি সত্যি এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে? না, মনের মধ্যে সাইকেলের ঝড় উঠে গেল। এই সময় উঠে একেবারে চেপে ধরা। বাবা তুমি আমি বাঁকা পাগলি, বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। তাই তো এখন আমি কি করি? ওর উত্তেজিত মনটাকে আরো আমি ফুটিয়ে তুলবো, নাকি ওকে এখন আমি শান্ত করে দেবো? না না, আপাতত আমি ওকে শান্তই করে দেব। তুমি হুটহাট করে এমন যদি মন খারাপ করে থাকো, তাহলে সেটা দেখে কি আমার খুব ভালো লাগবে? আমার খারাপ লাগবে না? বিউটি, আমার মনে হয় হিসেবের গরমিল সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি নিজের কাছে নিজের সত্যি সত্যি হেরে যাচ্ছি। না গো না, আমি থাকতে তোমাকে আমি কিছুতেই হাঁটতে দেবো না। বিউটি, যেভাবেই হোক আমি তোমাকে ঠিক জিতিয়ে দেবো। আর এসো না, এসো আমরা দুজন দুজনের মন নিয়ে একটু কানামাছি খেলি। কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকতে তোমার আপত্তি কিসে? না না, আপত্তি থাকবে কেন ভাই? আমি আসলে জানতে এসেছি বিউটির কথা কাউকে কিছু না জানি কোথায় গিয়েছিল। আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি, অথচ তুমি জানো না এই বাড়িতে কে কখন আর কোথায় যাচ্ছে? আমি হ্যাঁ, তুমি কি জানো তোমার জন্য বিউটি রাইমিন আমাদের কত বড় ক্ষতি হয়েছে? থাক না গো, আমাদের বিপদের কথা যাকে তাকে নাইবা বললে। কি বিপদ রে বিউটি? আর যাকে তাকে বা বলছিস কেন? আমরা তো সবচেয়ে তোদের আপনজন। তাই যদি মনে করো, তাহলে তুমি বারবার বিউটির এত বড় ক্ষতি করার চেষ্টা করছো কেন? কি বললি নীলাদ্রি? আরেকবার বল দেখি, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আরেকবার ভালো করে যাচাই করে নি। বল নীলাদ্রি, বল। তার আগে তুমি বলো দাদা, কাকনকে তুমি কোথায় কার কাছে বিয়ে এই কথা বলার মানে মানে তুমি কাকনকে নিজের মেয়ে বলে চারদিকে প্রচার করে বেড়াচ্ছ, আর সেই মেয়ের মতো কাকনকে তুমি কোথায় কার কাছে বিয়ে দিয়েছো, পাত্র কি করে, সেই সমস্ত খোঁজ করার কোনো প্রয়োজন মনে করলে না? তাড়াহুড়ো করে কাকনকে তুমি বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ নীলাদ্রি, ঘটকের কথার উপর বিশ্বাস করে এই কাকুরের বিয়ে দেওয়াটা আমার কথাই ঠিক হয়নি। আর তারা কোনো কথা বলছি? শোন, ওই কাকুরির সম্পদটা যদি জানাজানি হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো করে তার বিয়েটা আমরা সেরে ফেললাম। মিথ্যে কথা। বিয়ের নামে কাপড়কে যে তোমরা আগে থেকে বিক্রি করে দিয়েছিলে, সেটা যাতে জানাজানি না হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো করে তোমরা বিয়ে দিয়ে দিয়েছো। বৌমা, কি বলি? বিয়ের নামে কাকুরকে আমরা বিক্রি করে দিয়েছি। পরিস্থিতি তো তাই বলছে দাদা। না হলে এখনো পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কাকনকে মোটা টাকায় বিক্রি করেও তোমার লোভ বেঁধেনি, তাই কাকনের কলঙ্ক রটিয়ে
তার আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার মতলব এঁটেছো? এই হতভাগা তখন থেকে দেখছি মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। কোনো দাদা কি পারে তার বোনের অন্তঃসত্ত্বার খবর রটিয়ে টাকা আদায় করতে? তোমরা বলো না, তোমরা বলো কোনো দাদা কি পারে? পারে না। কিন্তু এই হতভাগার কথা শোনো, এই আর একটা যদি বাজে কথা বলেছি তোর মুখটা আমি ভেঙে দেবো। একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নয়। তাই তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর কখনো যদি আমার গায়ের উপর হাত উঠানোর চেষ্টা করো তো তোমার এই হাত আমি মুঠে ভেঙে দেব। এটা কি করবি? আমার গায়ে হাত তুলবি? এই তো কোনো বউ তুলবেই তো। আচ্ছা আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে ওর ওই হাত দুটো। তাই তো আজ ওর ওই শক্ত হাত দুটো দিয়ে আমার এই দুর্বল হাতটাকে সহজে বুঝতে ভেঙে ফেলতে পারে। বাহ বাহ রে ভাই বাহ, তুই আরো বড় হ ভাই, তুই আরো বড় হ। তোর মনে পড়েনি তুই সেই ছোট্টবেলায় গাছ থেকে তুই পড়ে গিয়ে তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল? সেদিন তোর কষ্ট দেখে তোর দাদা তোর সেই কঞ্চি হাতটা বুকে নিয়ে কি কান্নায় না কেঁদেছিল? সে কথা তুই কি করে ভুলে গেলি রে? তুই কি করে ভুলে গেলি? থাকতে বড় বউ, এসব কথা কি আর মনে রাখতে আছে? তাহলে যে বেঈমান স্বার্থপর কথাগুলো মিথ্যে হয়ে যাবে। কি বললেন? তুই আমার সম্পর্কে যা খুশি ভাবতে পারিস, আমার কোনো আপত্তি নেই রে। কিন্তু আজ তোকে আমি একটা অনুরোধ করছি ভাই, তুই আমাকে ওই 5 লাখ টাকা দে। আমি তোকে কথা দিচ্ছি, সুদ সমেত আমি তোকে ও টাকা ফেরত দিয়ে দেবো। আমি তোর হাতে ধরে অনুরোধ করছি ভাই, ওই 5 লাখ টাকা তুই আমায় দে। টাকা ধার দেওয়া তো দূরের কথা, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে কাকনকে যদি আমার সামনে খুঁজে এনে হাজির করাতে না পারো